কুমিল্লার মুরাদনগরে যাকে এতদিন ধরে দেশজুড়ে ধর্ষণ কাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছিল সেই ঘটনার প্রকৃত রূপ এখন একে একে প্রকাশ পাচ্ছে। এটি সির্ফ একটা পরক্রিয়ার ঘটনা। ফজর আলীর সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে পরক্রিয়ার সম্পর্ক চলছিল। সময় যত গড়াচ্ছে ততই রহস্যের ডালপালা ছড়াচ্ছে মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। ভুক্তভোগী ওই নারীর সাক্ষাৎকার নিয়েছে যুগান্তর। ওই নারীর অন্তত দুটি বক্তব্য যুগান্তরের হাতে এসেছে। সেই বক্তব্যে রহস্যজনক এবং ভিন্ন ভিন্ন কথা বলছেন তিনি। মামলা তুলে নেওয়ার কথাও জানিয়েছেন। দরজা খিলি ভাঙ্গা লাইছে, পরে খিলি ভাঙ্গা আইছে, আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। এই যে মুরাদনগরের যে ঘটনাটা ঘটে গেল, প্রথম তো শোনার পর বুঝছেন মাথার রক টক ছিঁড়া যাইতেছিল রাগে। খালি বলতেছিলাম আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কিন্তু আজকের রাগটা ওরকম নাই, ব্যাপারটা একটু ঘুরছে। ফজর আলী আপনার কি হয়? আমার ছেলে। আচ্ছা, ঘটনাটা কি, মূল ঘটনা একটু কইবেন? আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী আলোচনা সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে 5 জনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নতুন একটা মোড় নিয়েছে, নতুন রহস্যের জট তৈরি হয়েছে। রহস্যের জটটা কি? সেটি হচ্ছে সেই ভুক্তভোগী হিন্দু নারী নিজেই ফেঁসে যাচ্ছে এবারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাকে ধর্ষণ করা হয়নি, বরঞ্চ তার অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল এবং সেটি এলাকাবাসী হাতে নাতে ধরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত কয়েকটা প্রতিবেদন সূত্রে জেনে আসার চেষ্টা করি। দেখুন কিভাবে কত সুন্দর করে অভিনয়টা করেছে সেই হিন্দু ভুক্তভোগী নারী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সত্য ঘটনা জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। তাই আপনাদেরকে বিনতিভাবে অনুরোধ করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। কুমিল্লার মুরাদনগরে যাকে এতদিন ধরে দেশজুড়ে ধর্ষণ কাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছিল সেই ঘটনার প্রকৃত রূপ এখন একে একে প্রকাশ পাচ্ছে। নতুন তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এটি আদৌ কোনো ধর্ষণের ঘটনা নয়, বরং ছিল একটি পূর্ব পরিকল্পিত ফাঁদ ও সামাজিকভাবে নারীর প্রতি সম্মানহানি ঘটানোর ভয়ঙ্কর অপকৌশল, যার নেতৃত্বে ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহিরচর গ্রামের এক নারী, যার স্বামী সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন ধরে তার সঙ্গে স্থানীয় যুবক ফজর আলীর পরক্রিয়ার সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করেন। এই খবর আগেই পেয়ে যায় রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন। তিনি তার অনুসারীদের নিয়ে ফাঁদ পাতে। ফজর আলী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা তাকে ধরে ফেলে, বেধড়কভাবে মারধর করে। এরপর ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে এবং সে ভিডিও ধারণ করে তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন যুগান্তরকে বলেন, এটি সির্ফ একটা পরক্রিয়ার ঘটনা। ফজর আলীর সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে পরক্রিয়ার সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে। এই সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগের সভাপতি সুমন সহ তার সঙ্গীরা তাদেরকে হাতে নাতে আটক করে। প্রথমে ফজর আলীকে বেধড়ক পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়। এই সময় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। পরে পরিকল্পিতভাবে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আমরা এই ঘটনায় জড়িত সুমন সহ সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পরক্রিয়ার ঘটনায় জড়িত ফজর আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন, আমরা আগে থেকেই জানি ফজর আলীর সঙ্গে ওই নারীর পরক্রিয়ার সম্পর্ক রয়েছে। আমরা জানতে পেরেছি সেদিন রাতে মূলত ফজর আলী এবং ওই নারী পারস্পরিক সম্মতিতে ওই ঘরে ছিল, কিন্তু তাদেরকে হাতে নাতে ধরার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুমন ফাঁদ পেতে থাকে। তার সঙ্গে আরো 10 থেকে 12 জন নেতাকর্মী ছিল। পরিকল্পিতভাবে ওই নারীকে বিবস্ত্র করা, নির্যাতন করা সবকিছুই নৈপথ্যের নায়ক সভাপতি সুমন। আমরা শুনেছি পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার নেতৃত্বে যারাই এইরকম ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তির দাবি করেছি। পাশাপাশি ফজর আলীর বিরুদ্ধে বিচারের দাবিও করছি। স্থানীয় বাহিরচর এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একদল বখাটে দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকমের অপকর্ম করে আসছে। তারা রাতের অন্ধকারে গ্রামের অলিতে গলিতে ঘুরে ঘুরে এসব খুঁজে বেড়ায়। কার ঘরে কে প্রবেশ করেছে এবং কে পর
পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে এসব ধরার জন্যই তারা ফাঁদ পেতে থাকে। এগুলোকে ফিটিং কেসও বলা হয়। এসব করে তারা মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তবে এ বিষয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বলেও তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, গ্রেফতার 5 জনের মধ্যে সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। সুমন বাহিরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। আমরা তার রাজনৈতিক পরিচয় এবং স্থানীয়ভাবে তার কর্মকাণ্ড যাচাই বাছাই করেছি। মূলত ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। আমরা গ্রেফতারদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। ঘটনা নৈপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। স্থানীয়রা বলেছেন, পরক্রিয়া কিন্তু বিষয়টি নিয়ে আরো অনেক তদন্ত করা দরকার। তদন্তের পর সবকিছু বেরিয়ে আসবে। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, আমরা অভিযুক্ত ধর্ষক ফজর আলী সহ ভিকটিমকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতার করেছি। এই ঘটনায় যারা জড়িত রয়েছে প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আমাদের গোয়েন্দা টিম এবং তদন্ত টিম মাঠে কাজ করছে। এমন পৈশাচিক ঘটনা নৈপথ্যে যারাই জড়িত রয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না। সময় যত গড়াচ্ছে ততই রহস্যের ডালপালা ছড়াচ্ছে মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। ভুক্তভোগী ওই নারীর সাক্ষাৎকার নিয়েছে যুগান্তর। ওই নারীর অন্তত 2টি বক্তব্য যুগান্তরের হাতে এসেছে। সেই বক্তব্যে রহস্যজনক এবং ভিন্ন ভিন্ন কথা বলছেন তিনি। মামলা তুলে নেওয়ার কথাও জানিয়েছেন। তবে ঘটনাটি তদন্তাধীন হওয়ায় পুরো সাক্ষাৎকার প্রকাশ করছে না যুগান্তর। প্রথম ভিডিওতে ওই ভুক্তভোগী নারী জানান, ফজর আলী নামের এক যুবকের সাথে তার টাকা পয়সার লেনদেন আছে। কেউ বাড়িতে না থাকায় সেই সুযোগে তাকে দরজা খুলতে বলেন। দরজা খুলতে অস্বীকৃতি জানালে দরজা ভেঙে ভিতরে ঢোকেন ফজর আলী। এ সময় ওই নারীকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি চিৎকার করেছিলেন কিনা? তখন ওই ভুক্তভোগী জবাব দেন, চিৎকার করে লাভ কি, আশপাশে কেউ ছিল না। ভুক্তভোগী ওই নারীর ভাষ্যমতে ফজর আলী দরজা ভেঙে ঘরে ঢুকে জোর করে তাকে বিবস্ত্র করে ফেলে। এক পর্যায়ে ধর্ষণ করে। ঠিক এর 2 থেকে 3 মিনিটের মধ্যে তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন। তারা বিবস্ত্র অবস্থায় ভিডিও করতে থাকে এবং ফজর আলী এবং ওই নারীকে মারধর করতে থাকে। এই ঘটনায় ভয়ে আছেন কিনা জানতে চাইলে ওই নারী জানান তিনি কোনো ভয় পাচ্ছেন না। এক পর্যায়ে ওই নারী মামলা করলেও সেই মামলা তুলে নেবেন বলেও জানান। কেন মামলা তুলে নিতে চান এমন প্রশ্নে বলেন, তিনি দেশে অশান্তি চান না। প্রথম ভিডিওতে দাবি করেন ফজর আলী দরজা ভেঙে ভিতরে ঢুকেছেন। আবার পরের ভিডিওতে বলা হয় পরে যারা এসেছে তারা দরজা ভেঙে ঢুকেছে। অনেকে সন্দেহ করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করতে পারে। স্থানীয় চেয়ারম্যান বলছেন, পরকীয়ার সম্পর্ক ছিল প্রবাসীর স্ত্রী ও ভুক্তভোগী নারীর সাথে ফজর আলীর। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে এই ভিডিও করায় এবং তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। এমনকি গোটা দেশ সরব হয়েছে ধর্ষণ করা এবং যারা মারধরের পর ভিডিও করে ছড়িয়ে দিয়েছে তাদের বিচারের দাবিতে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ফজর আলী আপনার কি হয়? আমার ছেলে। আচ্ছা, ঘটনা কি, মূল ঘটনা একটু কইবেন? টাকা পাইব, টাকা পাইব। মানে ঘটনাটা ভাঙ্গি একবার পুরো লিখো না, কে টাকা পাইব, কার থেকে? ফজর আলী টাকা পাইব এই মহিলার থেকে। হ্যাঁ, মহিলার মা টাকা নিছে মিয়া বাড়ি কিনতে। আচ্ছা, তো এরপরে কি? এরপরে এই টাকা কত যাইয়া অনে এই আবুল, ওই আবুল, আচ্ছা নাম দিব আপনি বলেন। তারা 2 ভাই, আবুলটা 2 ভাই। হাটা আছে বাবু করে নাম, হাটা আছে রমজান, হাটা আছে নাম দাবি। আচ্ছা বলেন। আচ্ছা বলেন, এরপরে কি হয়েছিল? তারা বাইরে না অনে আমার ভিতরে নিয়ে দেখলে না করতে পারলাম না। তোমরা তো আইয়ার যা। আমার ছেলে এখন কোথায়? হাসপাতালে। আচ্ছা মুরব্বি, আমি আপনার সাথে একটু এই মহিলারে মিয়া মহিলার মারি নিয়া কুমিল্লা নিয়া ক্রমতালা তারিখা, তারপরে আবুল মিয়া বাদে হইয়া এই কেস করছে, নারী দর্শকের কেস করছে আবুল মিয়া। আবুল এটা কে, কি দল করে? হ্যাঁ, আবুল কি দল করে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ করলে হেও তো আওয়ামী লীগ করতো, তাহলে এটা এমন হইলো কেন? আপনার ছেলে কোন দল করতো? আমার ছেলে তো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ এর বাকি আওয়ামী লীগ ছাড়া কোন লোক আসিল, আর বাকি বিএনপি আসিল। অনেকে আমি কি মিথ্যা কথা কই লইব? আওয়ামী লীগ করছে।
আচ্ছা, তো এই যে এই দিন যে ঘটনা ধরেন মামলার টাকুয়েন না, এই দিন যে মারামারি ঘটনাটা ঘটলো, এইটা কোন ঘটনা কেমনি মারামারি ঘটনাটা করছে? মাইয়া ফোন করে নিচে টাকা দিব, এই মাইয়ারা তারা সলা দিয়া ওই এই তারা টাকা পয়সা দিয়ে তারা রান্না তো মাই খাওয়া। একটু জোর করে এখন এটা অস্ত করলে কেমন একটু জোর করে এখন, অর্থাৎ এই কথা বলতেছেন একটু পরিষ্কার করে এখন আপনি এটাই এবার কর না যে আমার নিয়ে ওই এই তারা মাছ মাছ খাওয়াইছে, মাছ খাওয়াইয়া একবারে দমটা দাঁড়িয়ে যায় আর আধা ঘন্টা টাইমে মনে হয় নই মারা দিলে লয়ে গেছে হাসপাতাল। কে ফোন দিয়ে নিছে? হ্যাঁ মাইয়া মাইয়া ফোন দিয়ে নিছে। দরজা খিলি ভাঙ্গা লাইছে, পরে খিলি ভাঙ্গা আইছে আজকে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। ওই দিন কি হয়েছিল মানে দুনো ভাই একটু ঝামেলা ছিল, দুনো ভাই মেয়েদের নাম বলেন। সাপরান আর হচ্ছে হজর আলী, মানে হ্যাঁ দুনো ভাই মেয়েদের টাকা দান ছিলাম, দান নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয়। পরে ছোট ভাইয়ের কেটা জানি গিয়ে লাগাইছে যে তোর ভাইয়ে কথা কয় হিন্দু মায়ের লাগে সম্পর্ক করছে, আমার তো হ্যাঁ লাগে কোনো সম্পর্ক না, সম্পর্ক শুধু টাকা নিয়ে কথা। পরে তা নিয়ে দুনো ভাইয়ে ঝামেলা করছে, হ্যাঁ মামারা বিচার করছে, সবাই বিচার করছে হ্যাঁ দুনো ভাইয়ের নামে। বিচার করার পরে হেরা কয়দিন পরে আবার আমি আনাইছি, আর পরে ছোট ভাইয়ে সাপর আনে আমার বাড়িতে ঘরে আসছিল, আমার মা বাবা বাড়িতে আসছিল না। আইসা আমি ঘরে একলা বসে রয়েছি, হ্যাঁ আইসা আইয়া আমার মোবাইল দিতাম, হ্যাঁ দিতাম আমার মোবাইল। আমি বলছি কিসের জন্য? কহ তোর মোবাইলটা দিয়ে আমার দরকার আছে। আমি তোর মোবাইল দিতাম না। পরে না করে হ্যাঁ আমার হাত ধরে মোবাইলটা নিচে, পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি, পরে আমি বলছি আমার মোবাইল দিয়ে হ্যাঁ কয় না মোবাইল দিতাম না। পরে এই দাদা বাইঙ্গে লাইছে, পাড়াই লাইছে, যে হ্যাঁ গেছে মুখে টুকে ছুটে গেছে বাড়িতে গেছে, হ্যাঁ বাইরে বিচার দিলাম, হ্যাঁ ভাই হ্যাঁ মনে মারছে গেছে হিতান যাই না। পরে তান মামারা বাড়ি ঘরের মানুষ সবাই হ্যাঁ বিচার করছে, বিচার করার পরে ঝামেলা গেছে, যাওয়ার পরে গেতে গতকাল বৃহস্পতিবারে 11:30 বাজে রাত বাজে আমার মা বাবা গেছে অনুষ্ঠানে গেছে খালি বাড়ি, তখন হজর আলী আমার ঘরের দরজার সামনে। পরে ডাক দিছে, আমি দরজা মিল না, পরে ডাক্তার ধোয়ার না না দরজা খিলি ভাঙ্গা লাইছে, পরে খিলি ভাঙ্গা আইছে আজকে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলামেলা করে লাইছে হ্যাঁ জোর কইরা। পরে 2-3 মিনিট হয়েছে মতন লোকজন আইসা পড়ছে, আইয়া হ্যাঁ মারছে, আমারও মারছে। পরে অনেক 4-5 অনেকজন ওই খোলা ভিতরে ভিডিও করছে, ভিডিও করে পরে ফেসবুকে ছাইরা দিছে। তার আমি মুখ চিনি কে, হ্যাঁ বাপের নাম আমি চিনি না, নামও জানি না। তারা আছিল 4 জন। সহজর আলীর সাথে সম্পর্ক ছিল মানে টাকা আনছিলাম, 50,000 টাকা দাঁড় আনছি, মানে টাকা দিয়ে লাইছি, টাকা নিয়ে হ্যাঁ লগে কত হয়েছে। অনেক মনে করেন আসামি আছে হাসপাতাল, মানে আমরা কেস করছি। এখন আমি হ্যাঁ নিরাপত্তাই না 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 আমি কোনো ভয় কাজ করি না, আমার কে কেউ হুমকি টুমকিও দেয় নাই। না হুমকি দেয় নাকি তো বাড়িতে স্বীকার করলে কি মানুষ নাই গা বাড়িতে, না ফোন পাওয়ার কোনো সুযোগই নেই আমার। এমনি মানে জোর করে কাপড় চোপড় সবকিছু ফেলেছে। হ্যাঁ হ্যাঁ কেউ চাপ দেয় না। আমি মনে করেন কেউ মারে চাপ দেয় না এসব বলার জন্য যে তুমি, হ্যাঁ সব পাইছি অনেক।
মানে আপনি প্রশাসনের যে সহযোগিতা, এই সহযোগিতা আপনি আশ্বস্ত কিনা আপনি বিচার পাবেন? হ্যাঁ পামু তো, ঠিক আছে বিচার, এতে হ্যাঁ তো অন্যায় করছে, হ্যাঁ বিচার তো পামুই। যারা আসামিদের আপনি সর্বোচ্চ কি মানে শাস্তি দাবি করছেন? আসামিতে এখন মনে করেন মরার অবস্থা, অনেকই কথা বল। কুমিল্লার চেয়েও বেশি নাম এখন মুরাদনগরের। মুরাদনগর এখন মানুষের মুখে মুখে। একটা শগুনের গল্প আপনারা শুনছেন সবাই, তারপর একটু বলি 2 লাইনের। শকুনের বাচ্চা শকুনের মার কাছে, মানে মা শকুনের কাছে মানুষের মাংস খাইতে চাইছে। মা শকুন উড়াল দিল, 1 টুকরা মাংস আইনা বাচ্চাকে দিল। বাচ্চা শকুন মাংসটা মুখে নিয়ে ফেলে দিছে যে মা, ও মা, এটা তো গরুর মাংস, মানুষের মাংস খাইতে চাইছি তো আমি, তুমি গরুর মাংস আনলা কেন? মা শকুন বলে ওয়েট, আবার উড়াল দিছে, আবার 1 টুকরা মাংস আইনা দিছে। বাচ্চা শকুন ওইটা মুখে নিয়ে আবার ফেলে দিছে, ও মা, তুমি এইটা তো নিয়ে আসলা শুয়োরের মাংস, আমরা তো মানুষের মাংস খাইতে চাইছি। 2-3টা বাচ্চা এই আবদার মা শকুনের কাছে। মা শকুন বলতেছে ওয়েট, এবার 2 টুকরা মাংস নিয়ে উড়াল দিছে, মন্দিরের সামনে যায় ফেলছে গরুর টুকরাটা, গরুর মাংসের টুকরাটা, আর মসজিদের সামনে আইনা ফেলছে শুয়োরের মাংসের টুকরাটা। এখন মুসলমান আর হিন্দু একে অপরকে দোষী করতেছে, তোমরা আমাকে এখানে শুয়োরের মাংস ফেলছো, আর এরা বলতেছে তোমরা গরুর মাংস ফেলছো। জায়গা গেল দাঙ্গা। এরপরে আর ওই বাচ্চার আশা পূরণ হইতে বাকি থাকে কিছু, মানে শকুনের বাচ্চার ওই মরা মাংসের টুকরাই না বাচ্চাকে খাওয়াইলো। কারণ ওই 2 দলের দাঙ্গাতে অনেকের প্রাণ গেল। শকুন কিন্তু হিন্দুর মাংস খাইতে চায় নাই, মুসলমানের মাংস খাইতে চায় নাই, মানুষের মাংস খাইতে চাইছে। আর আমরা ওই মানুষরা খালি ধর্ম নিয়ে এখন ধান্দা করতেছি। যে করতেছে, এক হয় ধর্মের ট্যাগ দিয়ে দাও, আর না হয় কোন রাজনীতির ট্যাগ দিয়ে দাও। আরে ভাই, রাজনীতি যারা করে, রাজনীতির উপর থেকে কি ওদের প্যান্টের চেইনে গিয়া তারা দিয়ে রাখবে নাকি? কেউ যদি অন্যায় করে, এই যে মুরাদনগরে যে ঘটনাটা ঘটে গেল, প্রথম তো শোনার পর বুঝছেন মাথার রক টক ছিঁড়া যাইতেছিল রাগে। হ্যাঁ, খালি বলতেছিলাম আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কিন্তু আজকের রাগটা ওরকম নাই, ব্যাপারটা একটু ঘুরছে। এটা নিয়ে অনেকেই ধান্দা করতেছে। ওই যে ইয়ালো সাংবাদিক একটা কথা শুনেন না, এর মানে হয়েছে কি জানেন? ধান্দাবাজ সাংবাদিক। এখন তো বেসিক্যালি ভিউর ব্যবসা তো ভাই। এখন কে কার আগে কত ভিউ কামাইতে পারে, হট নিউজ দিতে পারে, 1 টাইম বল পেনের মতো তো ভাই। আজকের নিউজ কালকেই বাসি হয়ে যায়। তাজা খবর দেওয়ার জন্য যে যেমনি পারতেছে তেমনি নিউজ দিতেছে ভাই। এবং সরকার সুদ্ধা নিজেই বিব্রত, সরকার নিজেও জানে না আসল ঘটনা, বাংলাদেশের গোয়েন্দা বিভাগও জানে না আসল ঘটনা। নিউজ চলে আসছে এখানে অমুক দলের একজন, মানে ট্যাগ লাগাই দিচ্ছে দলের নাম দিয়া, যে সনাতনী এক বোনকে ধর্ষণ করছে। পরে দেখেন আজকে নিউজ অন্যরকম। কালকে আমার যেভাবে মেজাজ খারাপ হয়েছিল, আজকে কিন্তু ওই জায়গায় নাই, মেজাজটা হালকা হয়েছে। এই জন্য আমার বাবা বলতো, বাবা একটা কথা বলতো যে মাথা গরম করবি না কখনো, যা কিছু করবি 24 ঘন্টা পর সিদ্ধান্ত নিয়ে করবি। মানে কোনো বড় সিদ্ধান্ত যদি নিতে চান মাথা গরম করে নিবেন না, 24 ঘন্টা যাওয়ার পর যদি সিদ্ধান্তটা নেন কারেক্ট সিদ্ধান্তটা হবে। এটা আমার বাবা বলতো। ওই কথাটা মনে কইরাই বুঝছেন আমি দেরিতে কথা বলতে আসছি, যে ব্যাপারটা একটু জানি। কারণ ওই ভিডিও দেখা আমার একটু সন্দেহ হয়েছে, পরিচালক মানুষ তো কিছুটা হইলো তো বুঝতে পারি যে আমার এই বোনটার এই অবস্থা কেন, কোনো কাপড় ছিল না কেন, ওরা ঢুকার একটা টাইম লাগে। মনে করেন আমি কিছু ভাঙতেছি, ঢুকতেছি, তার মানে আমি কাপড় পরার সময়টা পাইতেছি, তো কিছু একটা তো পরার, কিছু একটা গায়ে দেওয়ার তো সময় পাবোই ভাই, তাই না? তার মানে কি যারা ঢুকছে তারাই কাপড় ছিনতাই করছে, তারাই কাপড় খুলছে, কিন্তু তারা কাপড় খুইলা ওই ভিডিওটা করছে। এখানে ব্যাপারটা কিন্তু জানেন অন্যরকম, জেলাস, যৌন জেলাসের ব্যাপার। পৃথিবীতে সবচেয়ে খারাপ জেলাস ভাই, যৌন জেলাস। এই জেলাসে জানেন মানুষ পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে একজন আরেকজনকে, এরকম জেলাস। এখানে ভাইয়ে জেলাস। এই যে ফজর আলী, হায় কি নাম দেখেন, ফজর আলী। এ হালায় কিন্তু এই ফজরের সময় ধরা খাইছে, এই সাইদাবাদ থেকে ধরা খাইছে এই ফজর আলী। ফজরের সময় হাসপাতালে ছিল, মানুষের কিল গুতা দিয়া হাসপাতালে পাঠাইছিল, ওইখান থেকে ভাগছে। এই ফজর আলীর ছোট ভাই পাহারা দিতেছিল এই বাড়ির চারিদিকে, কারণ তাদের মাথায় ছিল তার বড় ভাই ফজর আলী ওই মেয়েটার রুমে ঢুকবে। ওই মেয়েটার বয়স 25 বছর, ওর রুমে ঢুকবে। আর এই ঢুকার ঠিক 1 থেকে 2 মিনিট পরেই কিন্তু ওরা ভাঙ্গা চুরা ঢুকছে, যেটা এই মহিলার নিজের বয়ান আছে। কিন্তু শাহপরান আর হজর আলী
আমি হাতে দোনো ভাই মেয়ে দিয়ে টাকা আনছি দাঁড়ানছিলাম। এই দান নিয়ে হজরালির সাথে আমার কথা হয়। পরে শুরু বাইয়ের কেরা জানি গিয়া লাগাইছে যে তোর ভাইয়ে কথা কয় হিন্দু মায়ের লগে। আমি ঘরে একলা বসে রয়েছি, হ্যাঁ আইসে আইয়া আমার মোবাইল দিতাম, হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইল। আমি বলছি কিসের জন্য? কহ তোর মোবাইলটা দিয়ে আমার দরকার আছে। আমি তোর মোবাইল দিতাম না। পরে না কনে হ্যাঁ আমার হাত ধরে মোবাইলটা নিছে। পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি। পরে আমি বলছি আমার মোবাইল দিয়ে, হ্যাঁ কয় না মোবাইল দিতাম না। পরে দাদা ভাঙে লাইছে, কাড়াই লাইছে, দরজা খিলি ভাঙে লাইছে। পরে খিলি ভাঙা আইছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলা মেলা করে লাইছে হ্যাঁ জোর কইরা। পরে 2-3 মিনিট হয়েছে মতন লোকজন আইসা করছে, আইয়া হ্যাঁ মারছে, আমারও মারছে। ঘটনাটা কি জানেন? পাড়া প্রতিবেশীর ব্যাপার। ভদ্র মহিলা টাকা লোন করছিল ছোট ভাইয়ের কাছ থেকে অথবা বড় ভাইয়ের কাছ থেকে। কখনো শোনা যাচ্ছে 40,000, কখনো 50,000। ভদ্র মহিলা কিন্তু এখানে বসবাস করে না, এখানে হচ্ছে ওনার মা বাবার বাড়ি। উনি স্বামীর বাড়ি থেকে এখানে বেড়াইতে আসছে, 2টা বাচ্চাও আছে শোনা গেছে। যাই হোক, এই টাকা লেনদেনের ব্যাপার নিয়ে কথা বলতে গেছিল ফজর আলী। উনি বলতেছে যে আমি ঘরে বসা ছিলাম, ফজর আলী ঘরে ঢুকছে, ঢুইকা আমার কাছে টেলিফোনটা চাইতেছে, টেলিফোনটা দাও, টেলিফোনটা দাও, মানে কোনো প্রমাণ চাইতেছে। আসলে হচ্ছে কি জানেন, ওই যে পরকীয়ার একটা ব্যাপার আছে, যৌন জেলাসের একটা ব্যাপার আছে। যৌন জেলাস এত বড় খারাপ জেলাস ভাই, এটা দিয়া মানুষ যে কোনো ঘটনা ঘটাই দিতে পারে এই যৌন জেলাসে। যাই হোক, ওই যৌন জেলাসে ছোট ভাই কিন্তু আবার বাইরে পাহারা। সে আবার কাউকে হয়তো বইলা রাখছিল যে আমার বড় ভাই যদি এখানে ঢুকে আমারে জানাবি। সে তার বন্ধু বান্ধব নিয়ে আইসা ঘরের মধ্যে আক্রমণ করে। ওই যে দরজা ভাঙ্গা ঢুকছে না, এই বাহিনী ওই ফজর আলীর ছোট ভাই এবং তার বন্ধু বান্ধব, মোট 5 জন অ্যারেস্ট হয়েছে। 5 জনই ক্রিমিনাল ভাই। কারণ কি জানেন, ওই যে কথা বলতে আসছে এর মধ্যে হয়তো দরজা লাগানো হয়েছে, ওই কথাটা ভদ্র মহিলা এড়ায় গেছে। যাই হোক, ওদের নিজেদের ইচ্ছায় যদি দরজা লাগায় থাকে, তোরা কেন ওই দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবি? দেখেন, ওই দরজা ভাঙ্গা ভিতরে ঢুইকা ওই ভিডিও করছে, কিন্তু ওই দরজা ভাঙার সময় তো সময় পাওয়া গেছে 2-1 মিনিট। ওই টাইমে তো কাপড় পরতে পারতো। তার মানে কি, সে কাপড় পরা অবস্থায় ছিল, তার কাপড় খোলা হয়েছে। এই হারামজাদারাই কিন্তু এই কাপড় গুলা খুলছে। ওই চারজন এই কাপড় খুলা ভিডিও করছে, আর এটা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিছে। খোদার গজব পড়ুক তোদের উপর। আরে তোরা কি দেখাইতে চাইছ? তোর নিজের জন্মস্থান তো এটা, তোর মার যেখান থেকে তুই জন্ম নিছ হারামজাদা, ওই জন্মস্থানই তো তুই দেখাইতেছ। দেখেন, এই ব্যাপারটাকে কিন্তু একটা ট্যাগ লাগানো হয়েছে। প্রথম ট্যাগ দেওয়া হইলো হিন্দু মুসলমান, তারপরে ট্যাগ আসলো ওই যে এর সাথে বিএনপি জড়িত। না ভাই, বিএনপি জড়িত এরকম কোনো প্রমাণ পাই নাই। ওই ছেলে আগে আওয়ামী লীগ করতো, এবং একটা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের নাকি বডিগার্ড এই ফজর আলী। আর ওই যে ভাইটা, এও তাপালিং পার্টি, কিন্তু এলাকার তাপালিং পার্টি, রাজনীতি কইরা বেড়ায়। এক ভদ্র মহিলা বলতেছিল যে একজনের হাতে 2-3টা করে মোবাইল, আর এদের ব্যবসা হইলো ইয়াবা ব্যবসা করে। আসলে ইয়াবা খাওয়া ছিল বলেই এইটা করতে পারছে। ওর মায়ের ছবি ও ফেসবুকে দিতে পারছে, বুঝছেন? ইয়াবা খাইলে তো কোনো হুঁশ থাকে না, ওই হুঁশ ছাড়া হয়ে গেছে। কেউ কখনো কোনো অন্যায় করলে, এই ধরনের অন্যায় করলে কোনো দলের ট্যাগ দিয়েন না। দলকে এগুলো শিখায় নাকি ভাই? আর কোনো ধর্মের ট্যাগ দিয়েন না, এগুলো ধর্মের ব্যাপার না, বাংলাদেশের মানুষের অপমানের ব্যাপার, বাংলাদেশের ইজ্জতের ব্যাপার। দেখেন, অনেক হারামজাদা আইসা কিছু ভদ্র মহিলাকে দিয়া ভিডিও করাইতেছে, ভদ্র মহিলা কথা বলতেছে, চেহারা আবার একটু আউট অফ ফোকাস করে দিতেছে। এগুলো সব ফেক, শত শত এরকম ফেক ভাই। কারণ ওই যে ওইখান থেকে টাকা ছাড়তেছে। গত সরকার তো চাইবেই, হারু পার্টি তো চাইবেই দেশকে অশান্তি করার, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার। ওই শকুনের দল তো চাইবেই, ওদের কাছে তো প্রচুর টাকা। ওই টাকা দিয়ে ওরা চাইবে মন্দিরে ফেলতে গরুর মাংস, আর মসজিদে ফেলতে শকুনের মাংস। যার জন্য 2 দল যদি লাগতে পারে, এইটাই তো বাকি। সব রকম চেষ্টা হয়ে গেছে ডক্টর ইউনূস স্যারকে সরাইবার জন্য। লাস্ট একটা অস্ত্র আছে, সেটা হলো নির্বাচনের অস্ত্র। ওইটা দিয়ে একমাত্র সরানো যাবে, যার জন্য নির্বাচন করে পাগল হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ কিভাবে নির্বাচন চায়, কোন সিস্টেমে নির্বাচন চায়, এটা বুঝার সুযোগ দেন একটু। মাত্র তো বুঝা আরম্ভ হয়েছে। চরমনাই পীর সাহেব এক ধাপ বুঝাই দিয়ে গেছে। এরপরে আসতেছে আবার জুলাইয়ের 1 তারিখ থেকে এনসিপি, এরপরে আসতেছে জামাতে ইসলাম, এরপরে আসতেছে হেফাজতে ইসলাম। আরে বাপ রে বাপ, ওই যে ইরান এক একদিন এক এক রকম মিসাইল মারতো না, ওরকম মিসাইল আসতেছে তো ভাই। কারণ
পাহারাদার লাগবে এই দেশের। এই দেশ বারবার চুরি হয়ে যায় ভাই, বারবার চুরি করে হয়ে যায়, বারবার নিজেদের মধ্যে ঝগড়া লাগায় দেয়, বিবাদ লাগায় দেয়, সবার উপরে মানুষ সত্য। এই কথাটাকে কেন অস্বীকার যাবেন? ধর্ম নিয়ে রাজনীতি কেন করেন? যা কিছু ঘটবে কেন ট্যাগ লাগাবেন? অপরাধীর বিচার হইতে হবে ভাই। আর এই যে ধর্ষণ কেসগুলার বিচার 15 দিনের মধ্যে আনেন, 3 মাস তো আমরা ভুলা যাই। দেখেন ওই যে আসিয়ার ঘটনা, 3 মাস না কয় মাস পার হয়েছে, এখনই ভুলা গেছি ভাই। 15 দিনের মধ্যে শেষ করে ফেলান না, সবকিছু তো প্রমাণ আছে। ইচ্ছা করলে বিচারক উনার চেয়ারে বসা যে এলাকায় ঘটনা ঘটছে মুরাদনগরে, ওইখানে ক্যামেরা থাকবে, ওইখানকার স্থানীয় লোকজন কথা বলবে, লাইভে উনি কথা শুনবে, তাইলে তো ঘটনা শেষ হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। এত দেরি করলে হবে না, আইন শক্ত করেন, না হলে কিন্তু দেশের মানুষের মন ভেঙে যাচ্ছে, মানুষ শান্তিতে থাকতে চায়। আর ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে যদি আমরা শান্তি না পাই, তাহলে এই নোবেলের কি মূল্য আছে? শান্তির জন্য যে পুরস্কার স্যার আপনি পাইছেন, সেটার কি মূল্য থাকে? দেশে শান্তি আনেন, আর শান্তি আনতে পারে একমাত্র আইন আর কানুন। আইন আর কানুনই একমাত্র দেশে শান্তি আনতে পারে, এই ছাড়া আর কোনো উপায় নাই। সবার জন্য সবাই দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনাদের অভিপ্রায় কি থাকবে, আপনাদের অভিমতটা কি থাকবে? আসলে এখন আমি যেটা মনে করি, এই নারীকে গ্রেপ্তার করে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, শুধুমাত্র এই মিথ্যা নাটক রচায়িত করার জন্য, দেশের একটা অস্থিতিশীল অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য। মানে পরকীয়ার দায়ে 2 জনকেই আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক, তারপরে বাকিদের সাজা দেওয়ার ব্যবস্থা করলেই হবে। আগে এদের 2 জনকে শাস্তি দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সঠিক তদন্ত আশা করি উঠে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিষয়টি খতিয়ে দেখছে, তদন্ত করছে। অবশ্যই আশা করছি দিন শেষে আমরা সঠিক একটা রেজাল্ট পাবো, এবং এই ঘটনাটি যদি পরকীয়ার কোনো কেস হয়, এই নারী যদি মিথ্যা কোনো কিছু বলে, তাহলে ভাই তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।